হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সলভ করব ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি আয়োজিত সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট 2024-এর ক্লাস 7-এর কোশ্চেন। সো লেটস স্টার্ট। প্রথমটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ রিলিজড ডিউরিং ফটোসিনথেসিস? সালোক সংশ্লেষের জন্য নির্গত নিম্নের কোন গ্যাসটি? তো সালোক সংশ্লেষে ফটোসিনথেসিসে রিলিজ হয় অক্সিজেন গ্যাস। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, মেটালস প্রেজেন্ট ইন ক্লোরোফিল ইজ। ক্লোরোফিলে উপস্থিত ধাতুটির নাম কি? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। অপশান সি। দ্য প্যানক্রিয়াটিক জুইস প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ডাইজেশন অফ। প্যানক্রিয়াস থেকে নির্গত রস কোনটি হজমে সহায়তা করে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। পরের প্রশ্ন, লংগেস্ট পার্ট অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইজ। মানবদেহের পাচনতন্ত্রের মধ্যে দীর্ঘতম হল অপশান বি, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, যার লেংথ হচ্ছে 22 ফিট লং। এসআই ইউনিট অফ টেম্পারেচার ইজ। তাপমাত্রার এসআই একক হল কেলভিন। অপশান সি। ফাস্টেস্ট মোড অফ ট্রান্সফার অফ হিট। তাপ পরিবহনের দ্রুততম পদ্ধতিটি হল অপশান সি, বিকিরণ বা রেডিয়েশন। অ্যান্ড স্টিং কন্টেইনস দ্য ফলোয়িং অ্যাসিড। পিঁপড়ার হুলে প্রাপ্ত অ্যাসিডটির নাম কি? সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। অপশান বি। রেইন ওয়াটার ইজ হাইলি অ্যাসিডিক ইন হুইচ সিজন? অপশান দিয়েছে সামার, অটাম, উইন্টার, স্প্রিং। তো এখানে কোন ঋতুতে বৃষ্টির জল সর্বাধিক আম্লিক হয়? তো এখানে রাইট অ্যান্সার হতে পারে অপশান সি, উইন্টার, শীতকাল। তার কারণ হচ্ছে শীতকালে চারিদিক ড্রাই থাকে, পলিউশনও হয়। পলিউশন তো সবসময় আছে, গাড়ি ঘোড়া থেকে ধোয়া, কিন্তু শীতকালে বাতাস, এয়ার যেটা, সেটা অনেক ঠান্ডা থাকে, ডেন্সার থাকে, ঘন থাকে, যার ফলে পলিউট্যান্টসগুলা, দূষকগুলা বাতাসের মধ্যে মাটির কাছাকাছি সেগুলো ভাসতে থাকে। অন্য সময় বাতাস অনেকটা হালকা হয়, বাতাসে একটা ফ্লো থাকে, তো সেগুলো সরে যেতে পারে। বাট শীতকালে অন্য সিজনের থেকে এয়ার যেহেতু ডেন্স হয়, তাই সেগুলা গ্রাউন্ডের অনেকটা কাছাকাছি থাকে। তো যার ফলে যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে সেই পলিউট্যান্টসগুলা সহজেই ডিজলভ হয়ে গুলে গিয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং মাটিতে এসে পড়ে। তো সব ঋতুতেই অ্যাসিডিক হওয়ার চান্স থাকে, বাট উইন্টারে এই কারণে একটু বেশি হওয়ার, আমলিক বা অ্যাসিডিক হওয়ার চান্স। তো এখানে রাইট অপশান আপাতত দৃষ্টিতে এখানে অপশান সি মনে হচ্ছে। নেক্সট হচ্ছে, মেটাল ইউজড ফর গ্যালভানাইজেশন ইজ। গ্যালভানাইজেশনের জন্য ব্যবহৃত ধাতুটি হলো জিঙ্ক। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কেমিক্যাল চেঞ্জ? তো এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে বার্নিং অফ ক্যান্ডেল, মোমবাতির দহন। পাউডারি অ্যাশ অবটেন্ড ডিউ টু বার্নিং অফ ম্যাগনেসিয়াম রিবন ইজ ডিজলভড ইন ওয়াটার। দ্য নেচার অফ দিস ওয়াটার ইজ। এখন দেখো, ম্যাগনেসিয়াম ধাতুর দহনের ফলে বার্নিং করা হয়েছে ম্যাগনেসিয়াম ধাতুকে, তো বার্ন করলে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়। এবার অক্সাইড মানে যেটা ছাই, ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটাকে জলে গুলা হয়েছে, ডিজলভ করা হয়েছে ওয়াটারে। তো অক্সাইড যখন ওয়াটারের সঙ্গে আসে তখন হাইড্রোক্সাইড হয়, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবার হাইড্রোক্সাইড মানে কি? ক্ষারীয়। এই জন্য বলেছে নেচার অফ দিস ওয়াটার ইজ বেসিক বা ক্ষারীয়। অপশান বি। নেক্সট, অন এডিশন অফ আয়রন পাউডার টু অ্যাকোয়াস সলিউশন অফ কপার সালফেট কালার চেঞ্জেস টু। কপার সালফেট মানে কি? CuSO4, তার মধ্যে আয়রন পাউডার মানে কি? Fe, আয়রন। তো Fe প্লাস CuSO4 করলে আমরা কি পাবো? কালার চেঞ্জ কি হবে? তো এখানে বলে রাখা ভালো, কপার সালফেটের কালার হচ্ছে নীল আর ব্লু, আর আয়রন যখন রিয়েকশন করবে তখন সেটা হয়ে যাবে গ্রিন, কারণ তখন তৈরি হবে ফেরাস সালফেট। তো আমরা নেক্সট পেজে দেখব। দেখো এখানে অপশান আছে, অপশান বি। নেক্সট হচ্ছে, মাসেল ক্র্যাম্প আফটার হেভি এক্সারসাইজ ইজ ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ অ্যান অ্যাসিড, ইটস নেম ইজ। কঠোর শারীরিক পরিশ্রম করলে আমাদের পেশিতে খিল ধরেও ব্যথা হয়, তার কারণ একটা অ্যাসিড সঞ্চিত হয়, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। অ্যাভারেজ রেট অফ ব্রেথস অ্যাট রেস্ট ফর অ্যান অ্যাডাল্ট হিউম্যান বিং ইজ। বিশ্রামত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি মিনিটে গড়ে কতবার শ্বাসক্রিয়া চালায়? অপশান হচ্ছে অপশান বি, 15 to 18। নেক্সট, দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এক্সহেলড এয়ার ইজ। তো এখানে যেহেতু এক্সহেল বলেছে, সেহেতু মানে যে বাতাসটা আমরা ছেড়ে দিচ্ছি নাক দিয়ে, এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার।
অক্সিজেন থাকছে 16.4% আর কার্বন ডাইঅক্সাইড থাকছে 4.4%। নেক্সট কোশ্চেন, ব্লাড ক্লটিং ইজ রেসপন্সিবল ফর দ্য সেল অফ, রক্ত জমাট বাঁধার জন্য দায়ী কোষটি হলো অপশন বি প্লেটলেটস বা অনুচক্রিকা। নর্মাল পালস রেট পার মিনিট অফ অ্যান অ্যাডাল্ট রেস্টিং পারসন ইজ, বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্পন্দনের হার প্রতি মিনিটে অপশন সি 72 থেকে 80। নেক্সট, ইন প্ল্যান্টস ফুড ইজ ট্রান্সপোর্টেড থ্রু, উদ্ভিদদেহে খাদ্যের সংবহন ঘটে কার মাধ্যমে, ফ্লোয়েমের মাধ্যমে অপশন বি। ব্রায়োফাইলাম ক্যান রিপ্রোডিউস বাই ইটস, পাথরকুচি বংশবৃদ্ধি করতে পারে তার পাতার দ্বারা অপশন বি। ম্যাচিওর ওভারি ইজ দ্য ড্যাশ, পরিপক্ক গর্ভাশয় হলো ফ্রুট বা ফল অপশন ডি। এবার একটা গ্রাফের মতো আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্টেন্স টাইম গ্রাফ শোজ এ ট্রাক মুভিং উইথ স্পিড হুইচ ইজ নট কনস্ট্যান্ট, মানে একটা গাড়ি চলছে কিন্তু অসম দ্রুতিতে চলছে, কোন গ্রাফটা দিয়ে বোঝা যায়। তো এখানে আমাদের যে প্রথম গ্রাফটা আছে সেটা হচ্ছে সমদ্রুতিতে যদি চলতো, কনস্ট্যান্ট স্পিডে যদি যেত, এ আর ডি দুটোই সমদ্রুতিতে চললে হতো, কিন্তু আমাকে এখানে প্রশ্ন বলেছে অসমদ্রুতি, নট কনস্ট্যান্ট স্পিড। তাহলে অপশান বি যেটা আছে সেটা হচ্ছে গাড়িটা থেমে আছে, এজন্য সময় যতই যাচ্ছে এই লাইনটার ঠিক এই ফাঁকটা এই জায়গাটা সব ক্ষেত্রে সেম, তো এটাও হবে না। তো বাকি রইল অপশান সি অসমদ্রুতিতে চলছে। এ কার মুভস উইথ দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ফর 15 মিনিটস and then with a speed of 80 km per hour for the next 15 minutes. The total distance covered by the car is, এখানে আমাকে প্রথমে দেখতে হবে যে এই যে 15 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড যদি হয় তাহলে 15 মিনিটসে সে কতটুকু ডিস্টেন্স গেছে, তারপর আবার 80 কিলোমিটার পার আওয়ার বেগে 15 মিনিটসে সে কতটুকু ডিস্টেন্স গেছে, তারপর ওই দুটো ডিস্টেন্সকে প্লাস করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার। তো আমি এখানে একটু দেখাচ্ছি যে প্রথমে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার বলেছে, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, 1 ঘন্টায় মানে 60 মিনিট, তো 60 মিনিটে 60 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটসে কতটুকু যাবে, 15 কিলোমিটার যাবে। ঠিক একইভাবে পরে বলেছে 1 ঘন্টাতে 80 কিলোমিটার যায়, মানে 60 মিনিটে 80 কিলোমিটার, তাহলে 15 মিনিটে কত 20 কিলোমিটার। তো প্রথমে গেল 15 কিলোমিটার আর পরে গেল 20 কিলোমিটার, দুটোকে প্লাস করে তো হয়ে গেল 35 কিলোমিটার। তো এখানে আনসার হবে আমাদের অপশন ডি। নেক্সট, নাইক্রোম ইউজড ইন হিটিং এলিমেন্টস ইজ অ্যান অ্যালয় অফ, নাইক্রোম তাম আমরা হিটারে ব্যবহার হয়, তো সে তারটা কী দিয়ে তৈরি হয়, অপশান এ নিকেল এবং ক্রোমিয়াম। ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট, কোন সায়েন্টিস্ট প্রথম আবিষ্কার করেন, এটা হচ্ছে ওরস্টেড, হ্যান্স ক্রিস্টিয়ান ওরস্টেড অপশান বি। নেক্সট, একটা সার্কিট দিল হুইচ বাল্ব উইল গ্লো হোয়েন দ্য সুইচ ইজ ইন দ্য অফ পজিশন, বলেছে কোন ক্ষেত্রে সুইচ তুমি অফ করে দিলেও বাল্ব জ্বলবে। আচ্ছা, এবার তুমি ছবির মধ্যে দেখো সুইচটা কার আগে লাগানো, বি বাল্বের আগে লাগানো, মানে সুইচ অন অফের উপরে কে ডিপেন্ড করবে, বি, তাহলে এ আর সি তো করবে না, তাহলে সুইচ অফ করলেও এ আর সি তো জ্বলবে, কারণ কারেন্টের এদিক দিয়ে আসবে, সুইচ তো এখানে, তাহলে এ আর সি হবে এখানে রাইট আনসার। নেক্সট, এ ভার্চুয়াল ইমেজ লার্জার দ্যান অ্যান অবজেক্ট ক্যান বি প্রডিউসড বাই, বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎ প্রতিবিম্ব গঠনের জন্য ব্যবহার করা যায়, অপশান বি কনকেভ মিরর। The rear view mirror of a car is a plane mirror. A driver is reversing his car at a speed of 3 meters per second. The driver sees in his rear view mirror the image of a truck parked behind his car. The speed at which the image of the truck appears to approach the driver will be. একটি গাড়িতে পেছনের বস্তু দেখার জন্য একটা সমতল দর্পণ লাগানো আছে। এক ড্রাইভার তার গাড়িকে 3 মিটার পার সেকেন্ড বেগে পেছনে নিচ্ছে। সে দর্পণে দেখলো যে তার গাড়ির পেছনে একটা ট্রাক পার্ক করা আছে, ট্রাকটির প্রতিবিম্ব কত বেগে তার দিকে এগোচ্ছে বলে মনে হবে। তো দেখো আমাদের গাড়ির মধ্যে একটা আয়না থাকে, তো সমতল দর্পণ লাগানো থাকে, তো সেটা দিয়ে সে পেছনের গাড়ি কি আছে সেটা দেখতে পারছে। এখন এই ছোট গাড়ির ড্রাইভার যখন 3 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে নিচ্ছে গাড়িটাকে, তখন সে আয়নাতে তার কাছে মনে হবে যে পেছনে যে ট্রাক আছে সেটা বুঝি সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে। তো কত স্পিডে ট্রাকের যে ইমেজটা সেটা আসছে বলে মনে হবে। তো এখানে মনে রাখতে হবে যেহেতু সমতল দর্পণ প্লেন মিরর বলেছে, তো এখানে
গাড়িটা মানে অবজেক্টটা যত স্পিডে মুভ করছে প্রতিবিম্বটা ইমেজটাকেও ঠিক তত স্পিডেই আসতে দেখা যাবে। তার মানে এখানে গাড়ির যে স্পিডটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড তার দ্বিগুণ করলে ডাবল করলেই আমরা ইমেজের স্পিডটা বের হয়ে যাবে। তো এখানে 3 মিটার পার সেকেন্ড বলেছে, তো 3 × 2 কত 6 মিটার পার সেকেন্ড এখানে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? কোন বক্তব্যটি সঠিক নয়? তো তোমরা সবগুলো পড়ে দেখবে। এখানে সঠিক নয় যেটা সেটা হচ্ছে অপশন বি, বলেছে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল নয়। তো এটা তো হতে পারে না, যেমন গরু ছাগল ওরা উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে, তো এই জন্য বি অপশনটা ভুল। নেক্সট হচ্ছে ওয়াটার বর্নি ডিজিজ ইজ, জলবাহিত একটি রোগের নাম। অপশন ডি কলেরা। 30, পিরিয়ড 2005 to 2015 is being celebrated as the International Decade for an Action on 2005 থেকে 15 দশককে আন্তর্জাতিক দশক হিসেবে পালন করার উদ্দেশ্য হলো অপশান এ জীবনের জন্য জল, ওয়াটার ফর লাইফ। এইগুলো আমাদের MCQ 30টা কোশ্চেন। এবার আমরা দেখব 2 মার্কের যে 10টা কোশ্চেন আছে সেগুলা। তো 31 নাম্বার কোশ্চেনে বলেছে হোয়াই ইনসেক্টিভোরাস প্ল্যান্টস ইট ইনসেক্টস, পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গ শিকার করে খায় কেন? তো তার কারণ হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদরা তাদের যে পুষ্টির দরকার, নিউট্রিয়েন্টস দরকার, সেগুলো তারা ওই পতঙ্গগুলা খেয়ে সেগুলা থেকে নেয়, ফসফরাস, নাইট্রোজেন, তারপর আরও অনেক কিছু। কারণ ইনসেক্টিভোরাস প্ল্যান্টসগুলো যে জায়গায় জন্মায় সেখানে মাটিতে সব রকমের পুষ্টি প্রেজেন্ট থাকে না, উপস্থিত থাকে না, তো তারা পতঙ্গগুলা খেয়ে সেই পুষ্টিগুলা নেয় শরীরে। তো এই কথাটা তুমি এখানে লিখবে। নেক্সট হচ্ছে ফার্মার্স হু কাল্টিভেট পালস ডু নট অ্যাপ্লাই নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার্স ডিউরিং কাল্টিভেশন, হোয়াই? কৃষক ডাল চাষ করেন, তারা চাষের সময় নাইট্রোজেন সার প্রয়োগ করেন না কেন? তার কারণ হচ্ছে মাঠে জমিতে যখন ডাল চাষ হয়, ডালগুলা কি শিম্বিগোত্রীয় উদ্ভিদ, তো তাদের অলরেডি একটা গুণ আছে, তারা নিজেরাই শিকড়ের মধ্যে বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে সঞ্চয় করে রাখতে পারে গুটি গুটি আকারে, তো এই জন্য আর এক্সট্রা নাইট্রোজেন সার দিতে হয় না। তো এই কথাটাই তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে 33, নেম দ্য সিম্পল ফর্মস অফ কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন। তো কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম হচ্ছে মনোস্যাকারাইড, ফ্যাটের ফ্যাটি অ্যাসিড, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড। 34, নেম দ্য অর্গানস অফ ডাইজেস্টিভ সিস্টেমস হোয়ার দ্য ডাইজেস্টিভ জুস ফ্রম দ্য লিভার অ্যান্ড প্যানক্রিয়াস আর মিক্সড। বলেছে একটা ডাইজেস্টিভ অর্গানের নাম বলো যেখানে লিভার আর অগ্নাশয়ের রস গিয়ে মিশে ডাইজেস্টিভ সিস্টেমটাকে সাহায্য করছে। তো এই অর্গানের নামটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। আর ক্ষুদ্রান্তে কি হচ্ছে, তো জুস গুলা খাবারের সাথে মিশছে আমাদের স্মল ইন্টেস্টাইনে গিয়ে, তারপর সেই জুসগুলা ফার্দার স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে যাচ্ছে বেটার আরও ফার্দার ডাইজেশনের জন্য। তো এই ফাংশনটা এখানে হচ্ছে। নেক্সট হচ্ছে 35, ফ্রম দ্য ভ্যালোসিটি ভার্সেস টাইম গ্রাফ ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 35 সেকেন্ড। তো আমরা ফর্মুলা জানি ভ্যালোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তোমাকে এখানে ডিস্টেন্স বের করতে বলেছে, তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে, ভ্যালোসিটি ইন্টু টাইম। 35 সেকেন্ড বলেছে, মানে টাইম দিয়ে দিয়েছে তোমাকে। এদিকে গ্রাফের থেকে 35-এ যেমন দেখো এটা 30 লেখা, তাহলে এটা 35, 35-এ তোমার ভ্যালোসিটি কত আসছে 50, তাহলে 50 × 35 করলে যেটা হবে সেটাই তোমার এখানে ডিস্টেন্স। জাস্ট তোমাকে গ্রাফটা থেকে বের করতে হয়েছে 50টা। নেক্সট হচ্ছে ডেসক্রাইব দ্য প্রসেস অফ নিউট্রালাইজেশন উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। প্রশমন বিক্রিয়া একটা উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে। তো এটাও সোজাই, একটা প্রশমন বিক্রিয়ার জন্য একটা বেস নিলে ক্ষার আর একটা অ্যাসিড নিলে রিয়েকশন করলে সল্ট আর ওয়াটার উৎপন্ন হয়, এই কথাটা তুমি ভাষায় একটু লিখতে হবে, এতটুকুই। নেক্সট কোশ্চেন হচ্ছে রাস্টিং অফ আয়রন ইজ এ কেমিক্যাল চেঞ্জ, এক্সপ্লেন। লোহায় মরিচা পড়া একটা রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। তো লোহায় কিভাবে মরিচা পড়ে, খোলা বাতাসের নিচে রাখলে বাতাসের অক্সিজেন জলীয় বাষ্প এগুলোর সাথে রিয়েকশন করছে, তো ওই জিনিসটা তোমাকে এখানে লিখতে হবে। সঙ্গে রাস্টিং হচ্ছে আয়রন অক্সাইড, তার ফর্মুলা, এই জিনিসটা তোমাকে লিখে দিতে হবে। নেক্সট 38 নাম্বার, স্পিড অফ এ কার while travelling from station A to station B was 40 km/h. During its return, its speed was 60 km/h. Calculate average speed of the car. বলেছে এ থেকে বিতে যাওয়ার সময় স্পিড ছিল 40 km/h, আর বি থেকে আবার এতে রিটার্ন ফিরে আসার সময় ছিল 60 কিলোমিটার। তাহলে গাড়িটির অ্যাভারেজ স্পিড কত ছিল, গড় গতিবেগ। তো অনেকে এখানে একটা ভুল করবে, সেটা হচ্ছে 40 + 60 / 2 করে দেবে।
তাহলে 50 আসার কথা, কিন্তু এখানে আনসার হবে 48। তার কারণ হচ্ছে তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। 2 ইন্টু V1 হচ্ছে প্রথম স্পিড, V2 হচ্ছে দ্বিতীয় স্পিডটা। তাহলে 2 ইন্টু V1 V2 বাই V1 প্লাস V2, এই ফর্মুলাটা ইউজ করে করবে, তাহলে আসবে 48 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, রাইট টু ইউজেস অফ কনকেভ মিরর। অবতল দর্পণের দুইটা ব্যবহার হচ্ছে ডেন্টাল মিরর আর টেলিস্কোপ। দাঁতের ডাক্তাররা যে মিরর ইউজ করে সেটা, আর হচ্ছে টেলিস্কোপে। নেক্সট কোশ্চেন হচ্ছে মেনশন টু প্রপার্টিস অফ এ কন্ডাক্টিং ওয়ার ইউজড ইন মেকিং ইলেকট্রিক ফিউজ। ফিউজ তৈরিতে ব্যবহৃত হয় যে তারটা, তার দুইটা ধর্ম হলো, একটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট আর একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।